Hello dear friends, welcome to Think and Learn. First of all, Happy Independence Day, শুভ স্বাধীনতা দিবস টু অল অফ ইউ। আজকের এই দিনটি কিন্তু আমাদের জন্য খুবই স্মরণীয় এবং আনন্দের দিন। একই সঙ্গে আমাদের আরও একটি খুশির খবর, সেটা হলো আরআরবি এনটিপিসি 2024 নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। অলরেডি শর্ট নোটিশ প্রকাশিত হয়ে গেছে, খুব শীঘ্রই অফিসিয়াল নোটিশ প্রকাশিত হবে এবং তখনই কিন্তু আমরা ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট, এন্ডিং ডেট জানতে পারবো। আজকের এই ভিডিওতে আমরা এনটিপিসি সম্পর্কিত সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল মাধ্যমিক পাশ করলে পরীক্ষা দিতে পারবো কি না, উচ্চ মাধ্যমিক পাশ করলে কী কী পোস্টের জন্য আবেদন করতে পারবো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে কী কী পোস্ট অ্যাপ্লাই করতে পারবো, এছাড়াও বয়স কত, এক্সাম প্যাটার্ন কেমন, সিলেকশন প্রসেস, এরকম নানা রকম কোশ্চেন কিন্তু করেছে। তাই আমি ভাবলাম এর উপর একটা ভিডিও করে দিই। তো আমি এই ভিডিওতে চেষ্টা করব তোমাদের সকল কনফিউশন দূর করার। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানুয়াল ক্যালেন্ডার। রেলওয়ে কিন্তু একটা অ্যানুয়াল ক্যালেন্ডার পাবলিশ করেছিল অনেক দিন আগেই। সেটা কি দেখো, তাহলে আমরা ক্যালেন্ডারটা দেখে নিই। এখানে দেখো, প্রথমেই জানুয়ারি থেকে মার্চে কী বার করার কথা, যে এএলপির ভ্যাকান্সি বার কথা, সেটা অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেটা ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে সব কিছু কমপ্লিট। এটা এপ্রিল জুনের মধ্যে কি বলেছিল দেখো, এপ্রিল এবং জুনের মধ্যে যেটা বলেছিল যে টেকনিশিয়ানের পোস্ট বার হবে, সেটাও কিন্তু সেই টাইমের আগেই এপ্রিলের মধ্যেই কিন্তু বার হয়ে গেছে। নেক্সট দেখো, জুলাই সেপ্টেম্বরে কি বলেছিল যে এনটিপিসি, জুলাই এবং সেপ্টেম্বরে কিন্তু এনটিপিসি বার করার কথা ছিল। অলরেডি কিন্তু দেখো শর্ট নোটিশ পাবলিশ করে দিয়েছে। এটা আগস্ট, মানে এখনও সেপ্টেম্বর মাস আসেনি, এই মাসের শেষেই কিন্তু আমাদের অফিসিয়াল নোটিশ আমরা পেয়ে যাব। নেক্সট দেখো, অক্টোবর ডিসেম্বরে সেটা কিন্তু আমাদের গ্রুপ ডি, যেটা লেভেল 1, সেটা বার হবে। তাহলে আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে এনটিপিসি। তাহলে এনটিপিসিটা দেখো, এই যে জুলাই আর সেপ্টেম্বর, এই জুলাই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু বার হবে। একটা হচ্ছে গ্রাজুয়েট লেভেলের আর একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট। বোঝা গেল? তাহলে পুরো টাইম টু টাইম কিন্তু ভ্যাকান্সিগুলো বার হচ্ছে। ভালো করে পড়াশোনা আমাদের করতে হবে, এবছর না হলেও আগামী বছর যেন হয়, কারণ প্রতি বছরই কিন্তু ভ্যাকান্সি বার করবে। নেক্সট দেখো আন্ডার গ্রাজুয়েটে কী কী পোস্ট আসে আমরা সেটা একবার দেখে নিই। দেখো, প্রথমেই জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। প্রথমেই দেখো আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটার কিন্তু বেসিক পে যেটা, সেটা কিন্তু 19,900। বেসিক পে যেটা 19,900, যেটা লেভেল 2 এর এবং মেডিকেল স্ট্যান্ডার্ড C2। এবার দেখো, অনেকেই যে কোশ্চেনগুলো, যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এর কাজটা কি, দেখো এর কাজটা হচ্ছে মেন যেটা, সেটা মেনটেন্স করা ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস, মানে অ্যাকাউন্টসটাকে দেখা। আর এছাড়াও যেটা, সেটা হচ্ছে ফাইল, যে অফিসিয়াল যে ফাইলস এবং ডকুমেন্টস থাকে সেইগুলোকে মেনটেন্স করা বা হ্যান্ডেলিং করা, এগুলোই কিন্তু এদের কাজ। নেক্সট যেটা অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এটার কাজও কিন্তু সিমিলার। ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস এর দেখাশোনাটাই কিন্তু অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট করে। এর যে বেসিক পে সেটাও কিন্তু 19,900। তারপর দেখো জুনিয়র টাইম কিপার, এই যে টাইম কিপার, এই টাইম কিপার থেকেই কিন্তু এটার কাজ কিন্তু খুব একটা ভাইটাল বা একটা ইম্পর্টেন্ট কাজ, যে টাইম ব্যাপারটা। তারপরে টাইম কিপারের কাজই হচ্ছে দেখো, যে এখানে কিন্তু কী বলেছে, জুনিয়র টাইম কিপার। তার মানে কি, এর কাজ হচ্ছে যারা সিনিয়র টাইম কিপার থাকবে তাদেরকে অ্যাসিস্ট করা বা তাদেরকে হেল্প করা। কী জন্য হেল্প করা? যা মেনটেনিং দ্য রেকর্ড রিগার্ডিং টু দ্য টাইম অফ অ্যারাইভেল অ্যান্ড ডিপারচার অফ ট্রেনের যে অ্যারাইভেল, মানে ট্রেনটা আসছে এবং কখন প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে, সেই পুরো টাইম মেনটেনিংটা বা টাইম ম্যানেজমেন্টটা কিন্তু হেল্প করবে কাকে? সিনিয়র যে টাইম কিপার থাকবে তাকে। তার কাজটা হচ্ছে জুনিয়র টাইম কিপারের। এছাড়াও যেটা রয়েছে ট্রেন্স ক্লার্কের কাজ কি, এর কাজ হচ্ছে যে পেন পেপার, মানে কম্পিউটার বেস নয় কিন্তু অফিসিয়াল যে পেন আর পেপারের যে কাজটা থাকবে ওয়ার্ক, সেটা করা, এবং যে শিডিউল প্রিপারিং ট্রেন শিডিউল, মানে ট্রেনের যে টাইম টেবিলের যে শিডিউলটা, সেটা কিন্তু এই ট্রেন্স ক্লার্কের কাজ, সেটা করা। এছাড়াও যেটা রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এর কাজটা কি? এর কাজটা কিন্তু দেখো, যে মেন যে কাজ আমরা বলি যে স্টেশনে গেলে টিকিট আমাদের কেটে দিচ্ছে বা যিনি টিকিট আমাদের দিচ্ছেন, এই যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের কাজ কিন্তু সেটা। এছাড়াও এর সঙ্গে আরও আছে কাজ, যে দেখবে যে এক্সপ্রেসগুলোতে যে লাগেজগুলো বা যে গুডস, মানে কিছু যে পোস্ট অফিসের মাধ্যমে কিছু যে জিনিসগুলো এক স্থান থেকে আরেক স্থানে পাঠাতে হয়, তার যে পুরো মেনটেনেন্স,
যে কটা গেল কি আসলো, এই যে পুরো মেনটেনেন্সটা কিন্তু এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের করতে হয়। ঠিক আছে, এর সাথে সাথে আরেকটা যেটা করতে হয় সেটা যে আমাদের টিকিটের কোনো ইস্যু থাকলে সেটা কিন্তু এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের সেই মেনটেনেন্স করতে হয় বা দেখতে হয়। নেক্সট দেখো, এবার দেখো গ্র্যাজুয়েট পোস্ট যেগুলো গ্র্যাজুয়েট লেভেলে, সেটাই প্রথমে যেটা আছে যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। এই ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে দেখো স্টেশন মেনটেন করে স্টেশন মাস্টার, পুরো একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের মধ্যে যে ডিস্টেন্স, সেই জায়গাতে ট্রেনের যে মুভমেন্টে কত স্পিডে যাবে, কোথায় কি, টোটালটা কিন্তু মেনটেন করে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, যে কন্ট্রোলিং যে রুম থাকে, কন্ট্রোলিং রুম থেকে কিন্তু ট্রাফিক অ্যাসিস্ট্যান্টগুলো তাদের কাজ করে। তারপরে দেখো গুডস গার্ড। এই গুডস গার্ডের কাজ কি দেখো, যে বড় বড় যে মালগাড়িগুলো হয় সেই মালগাড়ির একদম পেছনে কিন্তু একজনা গার্ড থাকেন, ওনাকেই বলা হয় গুডস গার্ড। আর এছাড়া প্রমোশন হওয়ার পরে যে আমরা এক্সপ্রেসগুলো দেখি, সেই এক্সপ্রেসের পেছনেও কিন্তু একটা গার্ড থাকেন, সেইগুলোও কিন্তু এক প্রকারের গার্ড। তারপর দেখো সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। আগে আমরা জুনিয়রটা দেখেছি, এখানে সিনিয়রটা বলে দিয়েছে। তারপরে দেখো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট দেখাশোনার কাজ থাকে। এছাড়া দেখো সিনিয়র টাইম কিপার, এটা এর আগে আমরা আলোচনা করলাম জুনিয়র টাইম কিপারের, এটা হচ্ছে সিনিয়র টাইম কিপার। সিনিয়র টাইম কিপারের কাজ কি, যে মুভমেন্ট অফ ট্রেনের মুভমেন্টটাকে কিন্তু দেখাশোনা করে এবং এই রেকর্ড অফ টাইমের সঙ্গে সঙ্গে এই রেকর্ডটা কিন্তু এদেরকে রাখতে হয়। বোঝা গেল? তারপর দেখো কমার্শিয়াল যে অ্যাপ্রেন্টিস সেটা আছে, আর তার সঙ্গে আছে স্টেশন মাস্টার। এই যে স্টেশন মাস্টার কিন্তু খুব হাই প্রোফাইল, লেভেল 6-এর স্টেশন মাস্টারের কাজ, পুরো স্টেশনটা কিন্তু একটা মাস্টারের আন্ডারে থাকে। তাহলে স্টেশন মাস্টারের আন্ডারে কিন্তু পুরো স্টেশনটা থাকে। এনার কাজ কি, এনার কাজ যে কোন রুটে কোন ট্রেন দেবে, ঠিক আছে, ট্রেনটাকে কোন রুটে দেবে বা কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটাকে দেবে সেটা মেনটেন্স করা। এছাড়াও যে পয়েন্ট বা যে সিগনাল দেখানো, গ্রিন, রেড বা ইয়েলো, এই সিগন্যাল দেওয়া এবং পয়েন্ট মুভমেন্ট করা কিন্তু স্টেশন মাস্টারের কাজ মূলত। বোঝা গেল? তারপরে দেখো, এবার দেখো বয়স নিয়ে যেটা সবার আছে, যে কিছু কিছু ইউটিউবার বা কিছু কিছু জায়গা আছে যে লকডাউন হয়েছিল যে 19-এ করোনার জন্য, তার জন্য বয়সটা এখন বাড়িয়ে দেওয়া হচ্ছে কিনা বা কতটা বাড়াবো, সেরকম কোনো বিষয় নেই কিন্তু এখানে দেখো যেটা আন্ডার গ্রাজুয়েট বা 12 পাস লেভেলের পোস্ট, সেইগুলোর জন্য আমাদের বয়স লাগবে 18 থেকে 30, এবং যেটা গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট সেইগুলোর জন্য আমাদের বয়স লাগবে 18 থেকে 33। এখানে দেখো আর একটা জিনিস, যেটা এর সঙ্গে সঙ্গে যারা এসসি বা এসটি তাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় থাকবে, আর ওবিসি যারা তাদের জন্য কিন্তু 3 বছর ছাড়, যেটা ছাড় থাকে নর্মালি সেই ছাড়টাই রয়েছে। বোঝা গেল? নেক্সট দেখে নিই। দেখো এইখানে যেটা দেখানো হয়েছে যে কোন পোস্টের জন্য টাইপিং টেস্ট আছে আর কোন পোস্টের জন্য টাইপিং টেস্ট নেই। দেখো কোন কোন পোস্টের জন্য এখানে টাইপিং টেস্ট, প্রথমত CBT 1 কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য হবে, আর CBT 2 যেটা, সেটা এক একটা লেভেল অনুযায়ী কিন্তু তাদের এক্সামগুলো হবে। লেভেল যত বাড়ছে স্ট্যান্ডার্ডিটিও কিন্তু এক্সামের বাড়বে। এবার দেখো টাইপিং টেস্টটা কিন্তু প্রথম যে লেভেল 2 এর 2-3টের জন্য কিন্তু টাইপিং টেস্ট, জুনিয়র ক্লার্ক কাম অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপারের জন্য। নেক্সট দেখো যেটা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, তার জন্য কিন্তু কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে, মানে CBAT। আরেকটা যেটা হবে দেখো, সেটাও কিন্তু স্টেশন মাস্টারের জন্য, সেম কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে। এছাড়া আরেকটা কি দেখো, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টাইপিং, এদের জন্য কিন্তু টাইপিং টেস্ট হবে। বোঝা গেল তাহলে কী কী পোস্টের জন্য টাইপিং টেস্ট, কী কী পোস্টের জন্য কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, আর কোন কোন পোস্টের জন্য নেই, সেটার জন্য মূলত এই পেজটা। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নিও। নেক্সট আমরা দেখি সিলেকশন প্রসেস, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রথমে আমাদের জানি যে CBT 1 হবে, তার সঙ্গে সঙ্গে সেটা কোয়ালিফাই করলে কিন্তু আমাদের CBT 2 হবে। ঠিক আছে, CBT 2 যখন আমরা কোয়ালিফাই করব তখন কিন্তু আমাদের টাইপিং টেস্ট এবং অ্যাপটিটিউড টেস্ট, এবার সেটা ডিপেন্ড করছে কে কোন পোস্টের জন্য কোয়ালিফাই করেছে, সেই অনুযায়ী কিন্তু টাইপিং টেস্ট এবং অ্যাপটিটিউড টেস্ট হবে। তারপরে যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন, এতে যদি আমরা কোয়ালিফাই করতে পারি টাইপিং টেস্টে, তাহলে কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে। আর ফাইনাল যেটা, সেটা হচ্ছে আমাদের মেডিকেল টেস্ট। মেডিকেলটা অতটা স্ট্যান্ডার্ড হয় না, অনলি চোখটাকে মেনলি দেখা হয়, আইটাকেই। ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো জটিলতার কারণ নেই বা কোনো রিস্কের জিনিস নেই, ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল একদম ইজিই হয়। মেন যেটা আমাদের CBT 2টা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, কারণ কি দেখো CBT 1টা কিন্তু মোটামুটি একটু পড়লে তুমি কোয়ালিফাই করে দিতে পারবে, কারণ সেই সময় প্রায় 15-20 গুণ স্টুডেন্টদের কিন্তু ডাকা হয়। CBT 2 সেটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ CBT 2ই কিন্তু আমাদের ম্যারিট ক্রিয়েট করবে, ম্যারিটের জন্য আমাদের কাজে লাগবে।
টাইপিং টেস্ট যেটা বা অ্যাপটিটিউড টেস্ট সেটা অনলি কোয়ালিফাইং নেচার, জাস্ট কোয়ালিফাই করতে হবে, বোঝা গেলো। তাহলে আমাদের যেটা মেন মেরিট তৈরি করবে সেটা কিন্তু CBT 2, তাই CBT 2টার জন্য ভালো করে প্রিপারেশান নিতে হবে। নেক্সট দেখো অ্যাপ্লিকেশন ফিসটা আমরা কী আছে দেখো, যে ওবিসি এবং ইউআর যারা জেনারেল এবং ওবিসি তাদের জন্য কিন্তু 500 টাকা, তারা যারা ওবিসি এবং ইউআর তাদের জন্য কিন্তু 500 টাকা, যারা পরীক্ষায় বসবে CBT 1 বসলে কিন্তু 400 টাকা রিফান্ডেবল, মানে তোমাদের রিটার্ন করে দেবে। আর SC ST এক্স সার্ভিসম্যান PWDS ফিমেল ট্রান্সজেন্ডার এদের জন্য কিন্তু 250 টাকা, এরা যখন পরীক্ষায় বসবে CBT 1 তাহলে কিন্তু পুরো টাকাটা এদের রিটার্ন করে দেওয়া হবে, বোঝা গেল। তারপরে দেখো এক্সাম প্যাটার্নটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম প্যাটার্ন, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স থাকবে 30টা কোশ্চেন 30 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে 30 কোশ্চেন 30 নাম্বার, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40টা কোশ্চেন 40 নাম্বার, মানে টোটাল আমাদের 100টা কোশ্চেন থাকবে 90 মিনিট, ঠিক আছে। তারপরে দেখো CBT 2 যেটা, সেটা কি যে ম্যাথামেটিক্স 5 নাম্বার বেড়ে গেল, মানে কি 35টা কোশ্চেন থাকবে 35 নাম্বার, আর রিজনিংয়েও 35টা কোশ্চেন থাকবে 35 নাম্বার, জেনারেল যে অ্যাওয়ারনেস সেটাতে 50টা কোশ্চেন থাকবে 50 নাম্বার, মানে টোটাল কিন্তু CBT 2 হয়ে গেল 120 নাম্বারে, টোটাল কিন্তু CBT 2 হবে কত 120 নাম্বারে, আর টাইমটা থেকে 90 মিনিট থাকবে, বোঝা গেল। এবার দেখো যে বিষয়টা এখানে কিন্তু যে নেগেটিভ মার্কিং থাকবে 1/3, মানে 3টে ভুলে কিন্তু 1 নম্বর কাটা, নেগেটিভ মার্কিং তাহলে কি 1/3, বোঝা গেল, এটা একটু মাথায় রাখতে হবে। এবার দেখো CBAT কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, এটা কি না, এটা অনলি কিন্তু দেখো এটা কিন্তু অনলি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্টেশন মাস্টারের জন্য, অনলি কিন্তু ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্টেশন মাস্টার পোস্টের জন্য কিন্তু CBATটা দিতে হবে। এছাড়াও বাকি যে পোস্ট আছে তার জন্য কিছু কিছু পোস্টের জন্য কিন্তু টাইপিং স্কিল টেস্ট আছে, সেটা কি কোয়ালিফাইং নেচার, ভালো করে দেখো, অনলি কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে 8 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকান্সিস উইল বি কল্ড ফর টাইপিং টেস্ট, মানে কি টাইপিং টেস্টের জন্য কিন্তু 8 গুণ ছাত্রকে ডাকা হবে, ছাত্র বা ছাত্রীকে ডাকা হবে। এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে 1 মিনিটে কিন্তু 30টা ওয়ার্ড তুলতে হবে, সেটা কি ইংলিশের ক্ষেত্রে দেখো 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ, আর 25 ওয়ার্ড তুলতে হবে হিন্দির জন্য, বোঝা গেল। তাহলে ইংলিশের জন্য 30 ওয়ার্ড পার মিনিট, আর হিন্দির জন্য 25 ওয়ার্ড পার মিনিট টাইপিং টেস্টে, বোঝা গেছে। সিলেবাসটা আমরা একটু যদি দেখি, সিলেবাসটা দেখো, ম্যাথামেটিক্স সিলেবাসটা দেওয়া আছে, এই সিলেবাসটা যদি কভার করো তোমরা একদম ইজিলি কিন্তু তোমাদের সিলেকশন কমপ্লিট, সিলেকশন তোমরা পাবেই পাবে। নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, LCM অ্যান্ড HCM যেটা লসাগু গসাগু বলা হয়, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, এরকম সব কিছু কিন্তু দেওয়া আছে, ত্রিকোণমিতি, জ্যামিতি সব কিছু কিন্তু এর মধ্যে আছে। রিজনিংটা দেখো, রিজনিংটাও কিন্তু সেম, এখানে কিন্তু সব পুরো তোমরা যদি কভার করো তাহলে কিন্তু একদম 100% তোমরা সিলেকশন পাবে, পুরো সিলেবাসটা কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর এছাড়া যেটা আছে আমাদের GS বা GA, জেনারেল সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস, যেটা এর মধ্যে কিন্তু কী কী সব কিছু আছে, যে মেন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং এর সঙ্গে যদি আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ি সেটা, তাহলে কিন্তু আমাদের প্রায় 70 থেকে 80% কভার হয়ে যাবে সিলেবাস GA GS এর, ঠিক আছে। তো এছাড়াও যে ইতিহাস, ভূগোল জাস্ট একটা দুটো কোশ্চেন থাকে, এগুলো পলিটি যা যা আছে এগুলো তোমরা পড়লে কিন্তু GA বা GS যেটা সেটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে, বোঝা গেল। রিজনিং কমপ্লিট হয়ে গেল, GA GS কমপ্লিট হয়ে গেল। আজকের এইটুকুই ছিল তোমাদের জন্য। এছাড়াও যদি আরও কিছু তোমাদের কোশ্চেন থেকে থাকে বা ইনকোয়ারি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি সেই সম্পর্কিত একটা ভিডিও করব বা কমেন্টে তোমাদের উত্তর দিয়ে দেবো। তো ভিডিওটা দেখার জন্য এবং লাস্ট পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে, কোনো উপকারে আসে, তাহলে একটা লাইক করে আমাদের উৎসাহিত করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য।